গ্যাটকো দুর্নীতিতে খালেদা সহ সব আসামি জড়িত পর্যবেক্ষণ হাইকোর্টের 15 দিনের মধ্যে আত্মসমর্পণের আদেশ, বিচারিক আদালতকে 6 মাসের মামলা নিষ্পত্তি নির্দেশ। এরশাদবিহীন 2 বছর পার করল জাতীয় পার্টি, দলকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবার ও দলের শ্রদ্ধাঞ্জলি। হাহাকারের মাঝে রাজধানীতে পড়ে আছে 2 বিশেষায়িত হাসপাতালের কয়েকশো শয্যা। বিশেষজ্ঞদের ক্ষোভ, স্বাস্থ্যে 17,000 জরুরি নিয়োগ, আজও 210 মৃত্যু। মধ্যরাত থেকে শিথিল লকডাউন, চলার অপেক্ষায় গণপরিবহন। উন্নত বিশ্বে স্বস্তি এনেছে টিকা, পিছিয়ে বাংলাদেশ, কেনা হচ্ছে সিনোফার্মের 1.5 কোটি ডোজ। আশ্রয়ণ প্রকল্পে অভিযোগের শেষ নেই, সাতক্ষীরায় দুর্নীতি ঢাকতে রাতের আধারে ঘর অপসারণ, জড়িতদের আইনের আওতায় আনার দাবি। দক্ষিণ আফ্রিকায় সহিংস বিক্ষোভে প্রাণহানি বাড়ছে, উদ্বেগে প্রবাসীরা। পাকিস্তানের বাসে বিস্ফোরণে 9 চীনা প্রকৌশলী সহ নিহত 13, বেইজিংয়ের ক্ষোভ। এবং নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা বাংলাদেশের, কয়েক ধাপে টোকিও যাচ্ছে 18 সদস্যের দল। লাল সবুজ খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর শুভকামনা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে, সঙ্গে আছি আমি সাজ্জিদ ইসলাম এবং আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। আলোচিত গ্যাটকো দুর্নীতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামির অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, এমন পর্যবেক্ষণ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারিক মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শোয়ের পর 98 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়। একই সঙ্গে এই রায় প্রকাশের দিন থেকে পরবর্তী 15 দিনের মধ্যে মামলার আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও বিচারিক আদালতে থাকা এই মামলাটির কার্যক্রম আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতেও রায়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও MK আনোয়ার, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী প্রমুখ এই মামলার আসামি। হোসেন মোহাম্মদ এরশাদ আর জাতীয় পার্টি সমর্থক। 2 বছর হয়ে গেল এরশাদ নেই, কিন্তু টিকে আছে তার দল। জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের প্রতিনিধিত্ব করছে। 2 বছর পর কেমন আছে এরশাদবিহীন জাতীয় পার্টি? এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নেতাদের সাথে কথা বলে এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছে নিউজ 24। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। আমার কৃষক ভাইয়ের মুখে হাসি ফোটানোর কর্মসূচি। 1982 সালে সামরিক শাসন জারি করে ক্ষমতার মঞ্চে এসেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। প্রথমে সামরিক শাসক, পরে স্বৈরশাসক তকমা নিয়ে 1990 সালে গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়েন এরশাদ। জেল খাটেন 5 বছর। তবে জেলে থেকে 1991 সালের নির্বাচনে তার দল জাতীয় পার্টি 35 আসনে জয়লাভ করে। এরশাদ নিজে জেতেন 3 আসনে। সেই থেকে আওয়ামী লীগ ও বিএনপি জোট কেন্দ্রিক রাজনীতির মাঠে এরশাদ হয়ে ওঠেন ক্ষমতার অন্যতম নিয়ামক। সবাই তাকে টানতে চেয়েছে জোটে, না পেলে চেষ্টা করেছে শায়েস্তা করার। তবে 2019 সালের 14 জুলাই মৃত্যুর আগ পর্যন্ত তিনি সবসময়ই ছিলেন আলোচনায়। কখনো জোট মহাজোটের হিসাব নিকেশে, কখনো ব্যক্তিগত জীবনের আনন্দ বেদনায়, কখনো বা পুরনো মামলার টানাটানিতে, কখনো বা নির্বাচনী নাটকীয়তায়। তবে এরশাদ আর জাতীয় পার্টি সবসময়ই ছিল সমার্থক। ক্ষমতা হারানোর পর তার দল একাধিকবার ভাঙলেও দলছুটরা কখনোই মূলধারা হতে পারেনি। জাতীয় পার্টি মানে এরশাদের জাতীয় পার্টি। সেই দল এখন সংসদের প্রধান বিরোধী দল। এরশাদ ছাড়া কেমন আছে তার দলটি? এরশাদ নাই, এটা আমার সব থেকে বড় দুঃখ। ওনার অভাব পূরণ হবেন না, কিন্তু জাতীয় পার্টি দল হিসেবে আমরা কখনো পিছিয়ে থাকবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রকৃত স্বৈরাচার কারা, ইতিহাস তার প্রমাণ দেবে। আমরা ইতিহাসের রায়ের অপেক্ষায় থাকবো। জাতীয় পার্টি পল্লীমন্দিরের সাথে আদর্শ নিয়ে ভবিষ্যতে আরো শক্তি অর্জন করে প্রতিনিয়ত সামনের দিকে এগোতে থাকবে। দলের বর্তমান চেয়ারম্যান এরশাদের অনুজ GM কাদের। অবশ্য সংসদীয় দলের প্রধান তার স্ত্রী বেগম রওশন এরশাদ। যে সরকার প্রতিটি দরিদ্র মানুষকে বেছে বেছে বের করুন, নিজের দলীয় লোক নয়,
সাধারণ মানুষের মধ্যে থেকে, সে যে কোনো দলের লোক হোক, তাদের থেকে দরিদ্র মানুষদের তালিকা করে প্রতি মাসে কমসে কম যেটা তাদের দরকার 1010 টাকা করে তাদের দেন, কয়েক মাস দেন। এটা এমন কোনো বড় টাকার ব্যাপার নয়, আমাদের জিডিপির তুলনায় এটা কিছুই নয়। এদিকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে এরশাদের সমাধিতে শ্রদ্ধা জানান দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ঢাকায় দলের পক্ষ থেকে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। করোনা রোগীদের জন্য চারপাশে যখন হাসপাতালের একটি বেড, একটি আইসিইউ পেতে হাহাকার, ঠিক তখন রাজধানীতেই অলস পড়ে আছে দুটি বিশেষায়িত হাসপাতালের কয়েকশো শয্যা। এই দুই হাসপাতালের পরিচালক বলেছেন, আইসিইউ সহ সব ধরনের সুবিধা থাকার পরও শুধু লোকবলের অভাবে 1.5 বছরেও শুরু করা যায়নি করোনা চিকিৎসা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়ী করেছেন। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তীব্র সংকট তৈরি হয়েছে আইসিইউর। সাধারণ শয্যার বিপরীতে সারা দেশের অন্তত 70টি হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি। ঈদের পর রোগীর চাপ আরও বাড়ার আশঙ্কায় বিএসএমইউর কনভেনশন সেন্টারকে ফিল্ড হাসপাতালে রূপ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অথচ রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল হিসেবে পরিচিত মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের 9 আর 10 তলা বিশেষায়িত করোনা ইউনিট খালি পড়ে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, শয্যাসহ আধুনিক সুবিধা থাকলেও চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মী সংকটে চালু করা হয়নি। এখন করোনা চিকিৎসার জন্য আমাদের এখানে জনবল না থাকার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে ডাক্তার, নার্স এবং টেকনোলজিস্টদের চাহিদা প্রেরণ করেছি। সেই চাহিদা মোতাবেক ডাক্তার, নার্স, কনসালটেন্ট আসলে আমরা করোনা চিকিৎসা শুরু করতে পারবো। 1 বছর চালু করা যায়নি ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের 150 শয্যা, ভেন্টিলেটর, হাইফ্লো অক্সিজেন, 7টি আইসিইউ পড়ে আছে দীর্ঘদিন ধরে। কবে নাগাদ এই হাসপাতালে রোগী ভর্তি করা যাবে সে উত্তর নেই কারোর কাছে। মিনিমাম রোস্টার করতে গেলেও যে ডাক্তার দরকার, সেইভাবে একদম লাস্টলি আমরা একটা ন্যূনতম জনবলের চাহিদা দিয়েছি। সেটা হলে আমরা শুরু করতে পারবো। অক্সিজেন আমাদের 15টা হাইফ্লো অক্সিজেন, 15 হাইফ্লো অক্সিজেন আর 5টা আপনার ভেন্টিলেটর, সব টোটাল 20টা পেশেন্টের একসঙ্গে আমরা আইসিইউ কেয়ার দেওয়ার মতো একটা ব্যবস্থা নেওয়া যাবে। এটাকে হাই ফ্লো অথবা এইচডিও বলা যেতে পারে। তবে দুই হাসপাতালের একটি তো নেই সেন্ট্রাল অক্সিজেন। অথচ গেল 1.5 বছর এই খাতে সরকারের ব্যয় 350 কোটি টাকা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সার্বিক এমন চিত্রকে লাল ফিতার দৌরাত্ম্য বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাহলে এভাবে করে করে যেগুলো চিকিৎসক নেই, অন্যান্য সরঞ্জাম নেই, এগুলো সব কিন্তু র্যাপটেইপিজম, একটা লাল ফিতার দৌরাত্মের মধ্যে। তাহলে এই লাল ফিতার দৌরাত্ম মনে করেন আমাদের দেশে আমলাতন্ত্র থেকে যাবে, কিন্তু একটা দুর্যোগ যখন আসছে তখন তো এটা থাকতে পারে না। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এদিকে কোভিড পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে 17,500 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এই প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যকর্মী নিয়োগে প্রয়োজনে শিথিল করা হবে বয়সসীমা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড মোকাবেলায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শাহ আলী জয় রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ হয়ে ওঠা করোনা সংক্রমণ ঠেকাতে আরও 2000 সরকারি চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে 4000 নার্স, 11,000 টেকনোলজিস্ট এবং 409 জন জুনিয়র কনসালটেন্ট নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ মাসের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে এদের নিয়োগ দেওয়া হবে। এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা জননেত্রী শেখ হাসিনার একটা শুভ উদ্যোগ। আগামী দিনে এই 17,500 চিকিৎসক, অন্যান্য স্বাস্থ্য কর্মী নিয়োগ হলে আমাদের এই কোভিড চিকিৎসায় সাফল্য বয়ে আনবে বলে আমি মনে করি। করোনা চিকিৎসা ব্যবস্থাপনা আরও গতিশীল করতে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি হাসপাতালের জনবল প্রেরণের তালিকারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। চিকিৎসকরা আগের চেয়ে অনেক অভিজ্ঞ এবং সমস্ত রকম সাহায্য সহযোগিতা যেহেতু পাচ্ছি আমরা স্বাস্থ্য সেক্টরে, আগামী দিনে আমরা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা কোভিড নিয়ন্ত্রণে জনগণের পাশে থাকব। 2019 সালে 39তম বিসিএস এর মাধ্যমে প্রথম ধাপে প্রায় 4,500 এবং কোভিড সংক্রমণ শুরুর পর 2020 সালে অতিরিক্ত আরও 2000 চিকিৎসক নিয়োগ দেয় সরকার, যারা ইতিমধ্যেই কর্মস্থলে যোগ দিয়েছে।
শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কুরবানির ঈদকে সামনে রেখে 8 দিনের জন্য গণপরিবহন, লঞ্চ ও ট্রেনের চলাচলের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। আজ মধ্যরাত থেকে শিথিল হচ্ছে এই কঠোর লকডাউন। মধ্যরাত থেকে নৌযান এবং সকাল থেকে চলবে বাস ও ট্রেন। এজন্য চলছে শেষ সময়ের প্রস্তুতি। নেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিতের সর্বোচ্চ ব্যবস্থাও। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। মহামারী করোনা প্রতিরোধে সরকার বেঁধে দেওয়া সর্বাত্মক লকডাউনের শেষ দিন ছিল বুধবার। তবে শেষ দিনের চিত্র ছিল অনেকটাই স্বাভাবিক, যেন শিথিল অবস্থা। সড়কে ছিল না শুধু গণপরিবহন, 2-1টি ছাড়া অধিকাংশ চেকপোস্টে ছিল ঢিলেঢালা। বিনা কারণেও ঘর থেকে বের হচ্ছে মানুষ। ঈদের আমেজও লক্ষ্য করা গেছে নগরবাসীর মধ্যে। ঈদ সামনে রেখে সম্পূর্ণ প্রস্তুত গণপরিবহন। রাজধানীর মহাখালী সহ অন্যান্য বাস স্ট্যান্ডে দেখা মিলে পরিবহন শ্রমিকদের ব্যস্ততা। যদিও এই ব্যস্ততা মাত্র 8 দিনের জন্য, এরপরও সবকিছু নতুন করে ঝালাই করে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। তেল মোবিলগুলো সব চেক করতেছে, তারপর ব্যাটারিগুলো আমরা দেখতেছি, অনেকগুলো অনেক দিন পরে আছে তো ঠিক মতো স্টার্ট হচ্ছে না। আমরা গাড়িটা অন স্টার্ট দিতেছি যে গাড়িতে কোনো প্রবলেম আছে না। গাড়ি যদি কমপ্লিট হয় তাহলে কালকে তো আমাদের রোডে যাবে গাড়ি। স্বাস্থ্যবিধি মাইনে আমরা গাড়ি চালাইতেছি, কোনো সমস্যা নাই। হ্যান্ড স্যানিটাইজার, তারপরে হচ্ছে আপনার এলো ওই এরাসল স্প্রে, যা লাগে আমাদের প্রস্তুতি যা নেওয়ার আমরা নিতেছি। ইনশাল্লাহ আমরা গাড়ি চালানোর জন্য রেডি। বৃহস্পতিবার সকাল থেকে বাস ট্রেন চলা শুরু হলেও বুধবার রাত 12টা থেকে চলাচল করবে নৌযান। এক আসন খালি রেখেই সম্পূর্ণ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই নৌ চলাচল শুরু হবে। সম্পূর্ণ অনলাইন ব্যবস্থাপনায় টিকিট বিক্রয় এবং অর্ধেক আসন খালি রেখেই চলতি ঈদে 8 দিনের জন্য যাত্রী পরিবহনে প্রস্তুত বাংলাদেশ রেলওয়ে। এবারে মোট 38 জোড়া আন্তনগর এবং 19 জোড়া লোকাল ট্রেন যাত্রীদের সেবা দিবে। যখন আমরা যাত্রী ভিতরে প্রবেশ করাবো তখন তাদের থার্মাল গেটের ভিতর দিয়ে আসতে হবে, তার তাপমাত্রা বাড়তি আছে কিনা ওটা আমরা দেখব। এবং আমাদের স্টেশনটা আমরা পুরা স্টেশনটা জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। শুধু কমলাপুর রেল স্টেশনই নয়, দেশের সব স্টেশনকে জীবাণুমুক্ত করে যাত্রী পরিবহনে ব্যবস্থা নিয়েছে রেল মন্ত্রণালয়। মহামারী করোনার মধ্যে ঈদ উল আজহাকে সামনে রেখে 8 দিনের জন্য চালু হচ্ছে গণপরিবহন, ট্রেন এবং নৌপথ। এমন বাস্তবতায় 3 কর্তৃপক্ষই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যবিধি নিশ্চিতকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না যায় তাহলে ঈদ পরবর্তী করোনার অবস্থা হবে ভয়াবহ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবারে দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 210 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 12,383 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় মোট 42,490 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 29.14%। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত 10,59,538 জন, আর মোট মৃত্যু হয়েছে 17,052 জনের। 24 ঘন্টায় সুস্থ হওয়া 8,245 জন সহ এখনো পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 8,97,412 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 69 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনায় 46, চট্টগ্রামে 39, রাজশাহীতে 15 এবং রংপুর বিভাগে মৃত্যু হয়েছে 14 জনের। গণটিকা দেওয়ার মাধ্যমে দেশে দেশে জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করলেও বাংলাদেশ এখনও করোনার সাথে লড়াই বিপর্যস্ত। জীবন ও জীবিকার মাঝে সমন্বয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। বিভিন্ন দেশে গড়ে 12.1% মানুষকে সম্পূর্ণ ডোজের টিকা দেওয়া শেষ হলেও বাংলাদেশে এখনও এই হার মাত্র 2.6%। তবে টিকা কমিটি বলছে, বিশ্বব্যাপী সংকটের কারণে টিকা পেতে কিছুটা দেরি হলেও এখন আর দুশ্চিন্তার কিছু নেই। আর শিগগিরই 18 বছর পর্যন্ত মানুষের নিবন্ধন শুরু হবে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 1.5 বছরেরও বেশি সময় ধরে মহামারী করোনার কবজায় গোটা বিশ্ব। বিভিন্ন দেশের মতো জীবনযাত্রা স্থবির হয়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন বাংলাদেশও। এরই মধ্যে করোনার প্রতিষেধক হিসেবে উন্নত দেশগুলো তাদের নাগরিকদের ভ্যাকসিনের আওতায় আনতে সক্ষম হওয়ায় সেখানে জীবন ও জীবিকা স্বাভাবিক হতে শুরু করেছে। অথচ এখনও সবার জন্য টিকা প্রয়োগে তলানিতে থাকায় বিপরীত অবস্থায় বাংলাদেশ। ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য বলছে, বিশ্বে 11 জুলাই পর্যন্ত মোট 342 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।
এর মধ্যে সম্পূর্ণ ডোজ দেওয়া হয়েছে 94 কোটি মানুষকে। সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে চীনে 138 কোটি ডোজ। দ্বিতীয় সর্বোচ্চ ভারতে 37 কোটি 70 লাখ ডোজ দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ ডোজ দেওয়া হয়েছে 7 কোটি 37 লাখ মানুষকে। তৃতীয় সর্বোচ্চ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকা দেওয়া হয়েছে 33 কোটি 40 লাখ আর সম্পূর্ণ ডোজ 15 কোটি 90 লাখ মানুষকে। চতুর্থ অবস্থানে থাকা ব্রাজিলে টিকা দেওয়া হয়েছে 11 কোটি 40 লাখ, সম্পূর্ণ ডোজ 3 কোটি 6 লাখ। পঞ্চম স্থানে থাকা জার্মানিতে 8 কোটি 19 লাখ ডোজ দেওয়া হয়েছে আর সম্পূর্ণ ডোজ দেওয়া হয়েছে 3 কোটি 54 লাখ মানুষকে। এবং অ্যাস্ট্রাজেনেকা এই মাসের মধ্যে শেষের দিকে আসবে 29 লাখ জাপান থেকে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে সিনোফার্মের তো 20 লাখ পেয়েছে, আজকে সকালে শুনলাম আরও 10 লাখ তারা দেবে, আর 50 লাখ করে যেটা মাসে আসার সেটাও শুরু হচ্ছে আগামী মাস। এবং আমি মনে করি বাংলাদেশেও তৈরি হবে, ট্রায়ালও চালু হয়ে গেছে। ভ্যাকসিনের যে অভাব বাংলাদেশের মানুষের থাকবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা প্রতিরোধে গণটিকাদানের উপর বেশি জোর দিচ্ছে, কারণ এতে মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হবে এবং করোনার বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে। তবে হার্ড ইমিউনিটি গড়ে তুলতে মোট জনগোষ্ঠীর কমপক্ষে 70 থেকে 80 লাখ মানুষকে টিকার আওতায় আনতে হবে। অবশ্য পৃথিবীর বেশ কয়েকটি দেশ 40% জনগোষ্ঠীর উপর টিকা প্রয়োগ শেষে তাদের জনগণকে মাস্ক পরতে আর বাধ্য করছে না। যেহেতু করোনা ভাইরাসটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সো একমাত্র সবচেয়ে সঠিক পন্থা হচ্ছে ভ্যাকসিন। যতদিন পর্যন্ত আমরা ভ্যাকসিন দিতে না পারছি ততদিন আমাদেরকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং খুব কঠিন কিছু নয়, যা সচেতনতা এবং সদিচ্ছার ব্যাপার। বিশেষজ্ঞদের মতে দেশের সকল মানুষকে টিকার আওতায় আনা সময় সাপেক্ষ ব্যাপার, তাই টিকা আমদানির পাশাপাশি টিকা উৎপাদনের দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। চীনের সিনোফার্ম কোম্পানি থেকে আগের চেয়েও কম দামে করোনার 1.5 কোটি টিকা কিনবে বাংলাদেশ। এই বিষয়ক একটি ক্রয় প্রস্তাব বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানান। তবে সিনোফার্মের এই টিকার দাম এখন কত পড়বে এবং কতদিনের মধ্যে এই টিকা আসবে, এই বিষয়ে কোনো তথ্য দেননি অর্থমন্ত্রী। চায়নার সাইনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবো 15 মিলিয়ন। আমরা আগে যে প্রাইস পেয়েছিলাম তার সাথে আমরা কমে পাচ্ছি, এবং দ্যাটস ইট। এটা যদি আমরা যদি ইয়ে করেন তাহলে ইন দ্যাট কেসে আমরা আগে একবার পিছনে পড়ে গেছিলাম, আবার পিছনে পড়ার সম্ভাবনা আছে। এই পারচেজ গুলো সিলেক্টিভ পারচেজ, এবং এগুলো সম্বন্ধে ফর টেকনিক্যাল রিজনস আমরা আপনাদেরকে ডিটেইলড আর বলতে পারি না এবং বলার সম্ভব হচ্ছে না। ফাইজারের টিকার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেছেন বিদেশগামী কর্মীরা। বুধবার এ অবস্থার সৃষ্টি হয়। তাদের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও পাওয়া যায়নি ফাইজারের টিকা। তাদের প্রায় সবাই SMS পাওয়ার পর টিকা নিতে এসেছিলেন। শেষে কর্তৃপক্ষ তাদের মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাতেও বিপত্তি জানান কর্মীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা মডার্নার টিকা নিতে রাজি হন। যে মডার্নার টিকা সব দেশে 500 টাকা 700 টাকা 1000 টাকা দিয়া আনসারদের মাধ্যমে গেছে, তাও যাওয়ার পরে তারা ভ্যাকসিন নিয়ে চলে গেছে। আর আমরা এখান থেকে শুরু করে সাইড ঘুরে এই পর্যন্ত আসছি, আমি বলতেছে যে ভ্যাকসিন নাই। কুমিল্লা থেকে এতগুলো টাকা গাড়ি ভাড়া দিয়ে এখানে আসছি, অথচ এখান থেকে আমাদেরকে বলতেছে এখনো ফাইজারের টিকা নাই। 30 তারিখ পর্যন্ত আমার একাউন্ট ডেট আছে। আজকে যদি আমরা ভ্যাকসিন না পাই তাহলে আমার তো কি হবে, আমার ভিসা তো নষ্ট হয়ে যাবে। এখন করবো কি আমরা? নিচের একটা গেট দিয়ে লোক ঢুকতেছে অ্যাভেলেবেল, এখান থেকে লোক আটকায়, ওখান থেকে লোক ঢুকতেছে, পার হেড 500 1000 টাকা করে দিয়ে। কারো মেসেজ আছে, কারো মেসেজ নাই। মডার্নার টিকা সব দেশেই গ্রহণযোগ্য, এই জন্য মডার্নার টিকা আপনারা নিতে পারেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির গরু আসছে রাজধানীতে। নৌ ও সড়ক পথে আসা এসব গরু তোলা হবে ঢাকার বিভিন্ন হাটে। হাটগুলো প্রস্তুত হচ্ছে আগামী 17 জুলাই থেকে বিক্রি শুরুর জন্য। কোরবানি নিয়ে এবার কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কোরবানির জন্য 1 কোটি 19 লাখ গবাদি পশু প্রস্তুত রয়েছে। এর 25% অনলাইনে বিক্রয় হবে বলে আশা করা হচ্ছে। এদিকে বুধবার তথ্য বিবরণীতে হাটে প্রবেশ পথ ও বের হওয়ার পথ, বৃদ্ধ ও শিশুদের প্রবেশ নিয়ন্ত্রণ, জাল টাকা শনাক্তে ব্যবস্থা সহ সরকারের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। এছাড়াও অনলাইনে পশু কেনা বেচায় মানুষকে উৎসাহিত করা হয়েছে। www.digitalhat.net প্ল্যাটফর্মে সারা দেশের 241টি ডিজিটাল হাট যুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে সারা দেশে যেন অভিযোগের শেষ নেই। এবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার তৈলকুপি গ্রামের আশ্রয় প্রকল্পের 7টি ঘর রাতের আধারে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে মালামাল সরিয়ে ফেলা হয়েছে। নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতি ঢাকতে ভূমিহীন সুবিধাভোগীরা ঘরে ওঠার আগেই তড়িঘড়ি করে কাজটি করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসী। তবে জেলা প্রশাসকের দাবি, ঘরগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় উপকার ভোগীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এগুলো সরিয়ে নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সাতক্ষীরা থেকে মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ কলারোয়া উপজেলার তৈলকুপি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের 20 শতক জমির ওপর নির্মাণ করা হয় 13টি ঘর। ভূমিহীন সুবিধাভোগীরা ঘরে ওঠার আগেই 4 জুলাই 7টি ঘর ভেঙে ফেলা হয়। এলাকাবাসীদের অভিযোগ, নির্মাণ কাজে ত্রুটি ও অনিয়ম ঢাকতে এক রাতের মধ্যেই কাউকে কিছু বুঝে ওঠার আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকবল ও বুলডোজার দিয়ে ঘরগুলো সরিয়ে ফেলেছে। তবে এখনও ধ্বংসস্তূপের ইট, বালু ও দেয়ালের পলেস্তরা সারি সারি পড়ে আছে। স্থানীয়রা মনে করছেন এই প্রকল্পের কাজের অনিয়মের খবর প্রকাশ হওয়ার ভয়ে ঘর সরিয়ে ফেলা হয়েছে। 1200 দোকান ঘর ছিল, এবারে ওই স্কোর মেশিন দিয়ে এই ঘরগুলো ভেঙে নিয়ে গিয়েছে, সব পরিষ্কার করে নিয়ে গিয়েছে। রাতে এবং সকালে ডেজার মেশিন দিয়ে ভেঙে সরিয়ে দেবে ওইদিনকে। এই ঘটনায় তীব্র নিন্দা জানান কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। সরকারি ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমাদের কলারোয়া উপজেলার এই বাংলাদেশের মধ্যে একটা কালো তালিকাভুক্ত হলো। এজন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী স্বপ্নের এই আবাসন প্রকল্প যাদের দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। পরিকল্পিতভাবে লাইনে লোভের বশবর্তী হয়ে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। তবে জেলা প্রশাসক বলছেন, ঝুঁকিপূর্ণ 7টি ঘর ধসে পড়ার আগেই সুবিধাভোগীদের নিরাপত্তার কথা চিন্তা করে ইউএনও সেগুলো সরিয়ে নিয়েছে। পুকুর থেকে বালি উত্তোলনের কারণে ওই ঘরগুলো একটু ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল, ঘরগুলো নির্মাণাধীন ছিল। তো সেই ঝুঁকি বিবেচনায় উপজেলা বাস্তবায়ন কমিটি, স্থানীয় মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান সকলের সঙ্গে পরামর্শ করে তারা ওই স্থানটি চেঞ্জ করে অন্য জায়গায় নির্মাণ করছে। উপকারভোগীদের জন্য খুব শীঘ্রই পুনরায় ঘর নির্মাণের কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে কাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বৃহস্পতিবার সকাল 11টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাবেন মন্ত্রী। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে নাকি বিকল্প মূল্যায়ন, তা নিয়েই সংবাদ সম্মেলন করবেন ডক্টর দীপু মনি। এর আগে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছিলেন, এবার আর অটো পাস নয়, কোনো না কোনোভাবে মূল্যায়ন হবেই। করোনার কারণে গত বছর 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় তা বাড়িয়ে আগামী 31 জুলাই পর্যন্ত করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম ও 2 ছেলেসহ 6 জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশের দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার হাশেমের 4 ছেলের মধ্যে বাকি 2 জনকে জামিন দেওয়া হয়েছে। আসামি পক্ষের আবেদনে শুনানি করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুন বুধবার এ আদেশ দেন। জামিন আবেদনের উপর শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান লিটন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান এবং মাহবুবুর রহমান ইসমাইল। শুনানি শেষে বিচারক হাশেমের 2 ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমের জামিন মঞ্জুর করেন। আর সজীব গ্রুপের চেয়ারম্যান হাশেম আর বাকি 2 ছেলে হাসিফ বিন হাশেম ও তারেক ইব্রাহিম, সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানশাহ আজাদ, হাশেম ফুডসের উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ এবং প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার বিকেলে রাজধানীর দোল চত্বর এলাকায় 500 অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। মহামারী মোকাবেলায় সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদের পক্ষে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডিয়ার অধীনে 56 ইস্ট বেঙ্গলের ব্যবস্থাপনায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও গরিব দুঃখী মানুষকে আরও সহযোগিতা দেওয়া হবে বলে জানান মেজর হাসান চৌধুরী। এ সময় খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জানান নিম্ন আয়ের মানুষেরা।
করোনাকালে কর্মহীন অসহায় ৩,০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপ। বুধবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী মাঠে দরিদ্র নিম্ন আয়ের মানুষদের হাতে এসব ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারকে 10 দিনের খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাবিউর রহমান সহ অন্যান্যরা। এর আগে একই জেলার পলাশবাড়ী, সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি, সাঘাটা ও সাদুল্লাপুর উপজেলার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গাইবান্ধা জেলার 7টি উপজেলার মোট 3,000 পরিবারের মাঝে দেওয়া হয় এই ত্রাণ সামগ্রী। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। দেশের বিভিন্ন জেলায় সারা দিনে ঘটেছে নানা ঘটনা, সেসব ঘটনা নিয়ে এবার টুকরো খবর। ময়মনসিংহের ভালুকায় এক ব্যবসায়ীর পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার আরটি কম্পোজিট মিলের মালিক আব্দুর রাজ্জাক খাল ভরাট পরিদর্শন করতে গেলে বাধা দেয় স্থানীয়রা। পরে মিলের লোকজন ও স্থানীয়দের উপর হামলা চালায়। এক পর্যায়ে আব্দুর রাজ্জাককে কুপিয়ে দুপা বিচ্ছিন্ন করে দেয়া হয়। নাটোরের গুরুদাসপুরে সুবর্ণা নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে শ্বশুরবাড়ির লোকজন। কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার সব উপকরণ আছে, এসব দিয়েই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হবে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আগামী ডিসেম্বরে দেশের 80 থেকে 90% মানুষের টিকাদান নিশ্চিত করা হবে। নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে করোনা রোগীদের জন্য শেখ রাসেল অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। এখন থেকে হটলাইনে কেউ ফোন করলেই করোনা রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিবেন ছাত্রলীগ কর্মীরা। দেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ শারহান নাসের তন্ময়। ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে সাতক্ষীরায় প্রাথমিকভাবে 30টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়িতে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের উদ্যোগে সরকারি কলেজ মাঠে 180 পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে ঝালকাঠি সদর উপজেলার 9 ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ জহুর আলী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নেতারা বলেছেন, আজ থেকে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সংগঠনের সভাপতি আল্লামা জিয়াউদ্দিনের নেতৃত্বে ঢাকার আমেলা সদস্য ও নেতৃবৃন্দের সমন্বয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা বলেন, জোটের সঠিক মূল্যায়ন না করায় এই সিদ্ধান্ত। এর মধ্যে রয়েছে শরিক দলগুলোর সাথে পরামর্শ না করে মতামত না নিয়ে 3 আসনের উপনির্বাচন এককভাবে বর্জনের ঘোষণা করা সহ আরও বেশ কিছু কার্যক্রমে তাদের মতামত না নেওয়া। এই সময় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ এবং সকল নাগরিককে দ্রুত সময়ের ভেতর টিকাদানের ব্যবস্থা করার দাবি জানান তারা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। লাবিব গ্রুপের কৃষি পণ্য ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি খাবার আলমগীর রেঞ্জ লিমিটেডের বোর্ড বাজার সেলস সেন্টার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন আলমগীর রেঞ্জ ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের
চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। আলমগীর রেঞ্জ লিমিটেড একটি ক্রমবর্ধমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যা বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে হাজতে পাঠানোর প্রতিবাদে সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২-এ। সোমবার রাতে দেশটির একটি শপিং মলে পদদলিত হয়ে নিহত হন ১০ জন। সহিংসতা নিরসনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দুর্নীতি মামলার তদন্তের সময় আদালত অবমাননার দায়ে ১৫ মাসের কারাদণ্ড পাওয়ার পর গেল সপ্তাহে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন জুমা। এরপর থেকেই শুরু হয় তার সমর্থকদের বিক্ষোভ। চলতি সপ্তাহে এই বিক্ষোভে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে শিগগিরই মৌলিক খাদ্য সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন মন্ত্রীরা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার আপার কোহিস্তান জেলার দাস জলবিদ্যুৎ প্রকল্পের কাছে বাসে বিস্ফোরণে চীনা ৯ প্রকৌশলী সহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবারে বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাকিস্তানের ২ সৈন্যও রয়েছেন। ৩০ জনের বেশি চীনা প্রকৌশলীকে নিয়ে ওই জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় যাচ্ছিল বাসটি। বিস্ফোরণের পর বাসটি গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে চীন। পাশাপাশি পাকিস্তানে চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বেইজিং। এবারে খেলার খবর। টোকিও অলিম্পিক নিয়ে বড় কোনো প্রত্যাশা না থাকলেও অ্যাথলেটরা নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনবেন বলে বিশ্বাস কর্মকর্তাদের। আর্চারি নিয়ে বড় স্বপ্ন থাকলেও প্রত্যাশার চাপ অ্যাথলেটদের উপর দিতে চান না সংশ্লিষ্টরা। বিগেস্ট শো অন আর্থে অংশ নিয়ে 4 ডিসিপ্লিনের 5 ক্রীড়াবিদ সহ 18 সদস্যের বাংলাদেশ দল কয়েক ধাপে বৃহস্পতিবার থেকে দেশ ছাড়ছেন। এদিকে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। টোকিও অলিম্পিকে এবারে লাল সবুজের পতাকা উড়াবেন 6 ক্রীড়াবিদ, যাদের মধ্যে সরাসরি অংশগ্রহণ আর্চার রোমান সানার। কয়েক ধাপে টোকিও যাবে 18 সদস্যের বাংলাদেশ দল। যাবার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির অলিম্পিক কর্তারা। বড় স্বপ্ন নিয়ে এবারে টোকিও যাত্রা বাংলাদেশের। তবে প্রত্যাশার চাপ অ্যাথলিটদের উপর দিতে চান না অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা। আমরা কোনোদিন কিন্তু প্লেয়ারদেরকে চাপ দিই নাই যে গোল্ড মেডেল নিয়ে আসতে হবে কিংবা সিলভার আনতে হবে, কিংবা সবাই যায় মেডেলের জন্য। আমরা একটা কথাই সবসময় প্লেয়ারদেরকে একটা কথাই বলি, তোমার যে বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করো। তুমি কনসেন্ট্রেট করো তোমার গেমসে যদি কনসেন্ট্রেট করো তাহলে রেজাল্ট আসবে। নিজেদের সেরাটা দিতে প্রস্তুত অ্যাথলিটরা। প্রস্তুতির ঘাটতি না থাকায় বাড়তি প্রত্যাশা রোমান দিয়াদের। অলিম্পিকের কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করতেছি, সেটা নিয়ে কাজ করতেছি। আমি প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছি, তো অবশ্যই এটা আমার জন্য একটু টাফ। তবে হ্যাঁ, নিজে থেকে বেস্টটা চেষ্টা করব যেন আমি দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি। অলিম্পিকের আগে যে ওয়ার্ল্ড কাপ দুটি খেলেছি সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো এবং একটা এক্সপিরিয়েন্স এবং কনফিডেন্স লেভেল হাই হয়েছে। তো আশা করি অলিম্পিকের আগে যে দুটি টুর্নামেন্ট খেলেছি সেটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে অলিম্পিকের জন্য। তো আশা করি যে অলিম্পিকে যে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবো। রোমান সানা ছাড়া বাংলাদেশের বাকি ক্রীড়াবিদরা হলেন আর্চার দিয়া সিদ্দিকী, অ্যাথলেটিক্সে জহির রায়হান, সুইমিংয়ে আরিফুল ও জুনাইনা, আর শুটিংয়ে আব্দুল্লাহ হেলবাকি। লাল সবুজের ভার, সংকল্প নিজেকে ছাড়িয়ে যাওয়ার। এদিকে দলের সকল ক্রীড়াবিদকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 23 জুলাই থেকে 8 আগস্ট টোকিওতে বসবে অলিম্পিকের এবারের আসর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।